27টা মানে ইয়া আছে, কি বলে, স্লাইড, কিন্তু আপনাদের সবই ক্লাস হয়ে গেছে দেখি যে 20টার ভিতরেই শেষ, জানি না। আচ্ছা যাই হোক, এটা হলো মূলত 20তম ক্লাস আপনাদের ক্লাস হিসাব অনুযায়ী। তো এটা হলো পায়খানা দেখে আমরা কিভাবে রোগ নির্ণয় করবো সেই রিলেটেড আজকে জানবো। তো প্রথমেই চলে আসি যে এখানে আসলে দেখেন, এই যে মুরগির অনেকগুলো এখানে আজকে পায়খানা দেখাচ্ছি। এগুলো হলো নরমাল পায়খানা। নরমাল পায়খানা মূলত কি হয়, স্ট্র কালার বা এই যে এরকম কালার, খড়ের কালার, এর সাথে মাথায় থাকবে কি চুলের মতো থাকবে। প্রত্যেকটা পায়খানার মাথায় চুলের মতো থাকবে। এখন পায়খানা যদি কোনো নরম হয়, তাহলে পানির চুলটা হলো পানির সাথে মিশে যায়, পুরোটাই চুল হয়ে যায়। মনে করেন মুরগি খাদ্য খায় নাই বা পেটে কোনো খাদ্য হজম হয় নাই, শুধু চুলটা বাইর হয়, তখন চুলা পায়খানা বলা হয়, তাই না? তো বলা হচ্ছে যে এই এইগুলো হলো মোটামুটি নরমাল, বাট এখানে দেখেন একটু পায়খানাগুলো আর সবুজ সবুজ জমা হয়েছে। তো এই সবুজ সবুজ জমা হওয়ার এটা একটা লক্ষণ হলো যে রানী খেতে না করে এরকম পায়খানা হলে, দীর্ঘ সময় ধরে যদি সবুজ সবুজ পায়খানা করে। তো নরমাল না ছিল তো অসুস্থ পায়খানা ছিলেন না, তাই না? এই জন্য এই ছবিটা দেওয়ার কারণ যে নরমাল পায়খানাগুলো হয় এরকম। আমরা কিছু কিছু নরমাল পায়খানা দেখবো, মানে হালকা প্রবলেম, বাট পায়খানাগুলো নরমাল দেওয়া হয়। আচ্ছা, এই যে এরকম যদি পায়খানা হয়, নরম, গ্যাস চুলযুক্ত, এটাও কিন্তু নরম মানে নরমাল পায়খানায় হালকা একটু গ্যাস আছে, এর বিভিন্ন খাদ্যজনিত প্রবলেম, চলাচল বিভিন্ন কারণে একটু ভ্যারাইটিস হবে। আরেকটা পায়খানা দেখেন যে পায়খানাটাও ঠিক আছে, বাট পায়খানার সাথে একগুচ্ছ গ্যাস, বুদবুদ আকারে গ্যাস বাইর হয়েছে। এগুলো নিয়ে টেনশন করার কারণ নাই, এগুলো হলো অ্যাজ ইউজুয়াল নরমাল পায়খানা দেখবেন। আর একটা পায়খানা হলো ওই যে শুধুমাত্র চুলটা আইছে, গ্যাস আইছে, বা পায়খানার অন্য কোনো অংশ নাই। তো এটা বলা হচ্ছে যে হয়তো কোনো কারণে মুরগিটা খাদ্য খায় নাই বা খাদ্য প্রবলেম হজম হয় নাই, এই জন্য এইরকম করতে পারে। এই জন্য একটু স্যালাইন বেশি করে দিলে আবার এটা স্বাভাবিক হয়ে যায়। বা কিডনির যদি একটু সমস্যা হয় তখন এরকম হতে পারে, এই প্রবলেম হতে পারে। তাছাড়া অ্যাজ ইউজুয়াল এটা চুলটা পায়খানার একটা নরমাল অংশ। কোনো কারণে একবারে গ্যাসের মতো পায়খানা, সব বুদবুদ বুদবুদ আকারে, আপনারা এই যে কোকা কোলা, ইসরায়েলি পণ্যের মতো মনে করেন বুদবুদ আকারে পায়খানা করে ফেলছে। তো এটা হলো নরমাল, এটা হঠাৎ দুই একবার তিনবার হতে পারে, এটা মানে নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আচ্ছা, আর একটা হলো যে এরকম আপনারা যেটা গুড়ের মতো বলেন, বা এরকম চুল ইয়া থাকতে একেবারে এই যে এরকম কালার, যেটাকে বলা হচ্ছে যে গুড় পায়খানা বলে, বা হলদে টাইপের হবে, এটা নিয়ে টেনশন করার কারণ নাই। এটা নরমাল, এটা খুব হয়ে থাকে মাঝে মাঝে এরকম মুরগির পায়খানা হয়ে থাকে, এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার কারণ নাই। তুমি পায়খানার সাথে একটা কৃমি ছিল, এই যে কৃমি ছিল, তো এরকম পায়খানা হলে কৃমির পরিমাণ বেশি হলে অনেক সময় পায়খানা এরকম হতে পারে। আচ্ছা, নরমাল আরেকটা পায়খানা হলো যে এরকম এই যে চুলযুক্ত কাদার মতো পায়খানা। তো এরকম পায়খানাও করতে পারে মুরগি। এগুলো হলো মূলত ডিম পাড়া মুরগিগুলো সচরাচর এরকম নরম পায়খানা করবে, চুলযুক্ত নরম পায়খানা করবে। তো এটা নিয়েও টেনশন করার কারণ নাই, পানির পরিমাণ একটু থাকবে। তো এই সকল ক্ষেত্রে আপনারা স্যালাইন, জিঙ্ক সিরাপ, পিএইচ, প্রোবায়োটিক এগুলো দিয়ে পায়খানাটাকে মানে কিছুটা শক্ত করতে পারবেন। কিন্তু ডিম পাড়া মুরগির একটু পায়খানা তুলনামূলকভাবে বের হয়। আর একটা পায়খানা হলো যে এই যে এরকম দেখেন, যে পায়খানার অংশটাও আছে গুচ্ছ আকারে, বাট চতুর্দিকে একটা মনে হচ্ছে মিউকাসের আবরণ হয়েছে। এটা অনেক সময় কৃমির আক্রান্ত বেশি হলে এরকম মানে পানিটা হলো গাঢ় বেশি হয়ে যায়, যদি তাদের মানে খাদ্য ইয়াগুলোতে নাড়ি ভুঁড়িগুলোতে কৃমির পরিমাণ বেশি হয়, তাহলে এরকম পায়খানাতে এটা নিয়ে টেনশন করার কারণ নেই। এই আর একটা হলো যে এই যে গুড় পায়খানায় কিন্তু পায়খানাটা হলো কালচে। তো এরকম যদি হয় তাহলে অনেক সময় খাদ্যজনিত তুষ বা কোনো কিছু খাইছে, বা ধারণা করা হয় যে এই মুরগিটা রক্ত আমাশয় দ্বারা আক্রান্ত হতে পারে, প্রি সিমটম হিসাবে এরকম পায়খানা করতে পারে। আরেকটা পায়খানা এরকম দেখাইছিলাম এই যেটা, এটা কিন্তু না, এটা কিন্তু হলদে কালার, আর এটা হলো কি একটু মনে হচ্ছে রক্ত মিশ্রিত কালচে কালার। এটা দ্বারা অ্যাজাম্পশন করা হয় বা বলা হচ্ছে যে খাদ্যে যদি শুধু প্রোটিন আমিষ জাতীয় খাবার বেশি খাইছে,
সে সকল বা প্রোটিন যে মুরগিটা আমিষের পরিমাণ যে খাদ্যটা খায় যেটাতে আমিষের পরিমাণ বেশি ছিল, হয়তো সেটার কারণে এরকম হতে পারে। এটা অবজার্ভ করে দেখতে হবে 2-1 দিন। অথবা এই সকল ক্ষেত্রে প্রোবায়োটিক দিতে পারেন, প্রিবায়োটিক, প্রোবায়োজাইন, এগুলো দিয়ে মূলত এটা করা যায়। কিন্তু এটা হলো অ্যাজ ইউজুয়াল নরমালের কাতারেই পড়ে। এই যে এটা হলো নরমাল যুক্ত পায়খানা, এগুলো নিয়ে টেনশন করার কারণ নেই। আচ্ছা, এখন আমরা এগুলো মোটামুটি কিছু নরমাল পায়খানা দেখলাম। এখন আমরা যেটা দেখবো যে মূলত হলো বিভিন্ন রোগের হলে পায়খানা গুলো কি হয়। সচরাচর রক্ত আমাশা যদি হয়, রক্ত পায়খানা করে যদি, তো রক্ত পায়খানার জন্য এই যে একটা রক্ত হতে পারে ফ্রেশ রক্ত, হাত কাটালে যেরকম এরকম ফ্রেশ রক্ত আসতে পারে। আর একটা হলো যে কালচে রক্ত, ফ্রেশ রক্ত। আর একটা হলো কি কালচে রক্ত যদি হয়, কালচে পরে যে দেখে রক্তটা মনে হয়েছে হালকা কালচে হয়ে গেছে, এই যে লেখার মতো কালচে হয়ে গেছে। আর ফ্রেশ রক্ত তো টকটকা ফ্রেশ রক্ত, তাই না? তো দুই রকম পায়খানা হয় রক্ত আমাশা। তো দুই ক্ষেত্রে এটা দেখলেই তো বুঝবেন যে এটা মুরগির রক্ত আমাশা হয়েছে পায়খানার সাথে। তো এই সকল ক্ষেত্রে দুই ধরনের ওষুধ ব্যবহার করা হয়। একটা হচ্ছে সালফাক্লোজাইন গ্রুপের, যেটা ESB3 বা কক্সিটিওর নামে পাওয়া যায়। এগুলো হলো মূলত যদি ফ্রেশ রক্ত হয় সে সকল ক্ষেত্রে ব্যবহার করবেন। আর যদি কালচে রক্ত হয় তখন টলটাজুরিন গ্রুপের, রেনাজুরিন, ডিবেরিয়া, কক্সিটিল এরকম অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, মানে অ্যান্টিকক্সিডিয়াল বলে এদেরকে। তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। দুই ধরনের পায়খানার জন্য দুই রকম ওষুধ ব্যবহার করতে পারেন। বা এই যেরকম কালচে পায়খানা করবে, এই যে দেখেন এটাও কালচে, পুরের মতো কিছুটা কালচে, বাট রক্ত আছে, বাট বেশি ডাইজেস্ট হয়ে গেছে মনে করেন। এই সকল ক্ষেত্রে মূলত এরকম পায়খানা দেখলে বুঝবেন আপনারা টলটাজুরিন গ্রুপের ওষুধটা ব্যবহার করবেন। আর ফ্রেশ হলে তো সালফাক্লোজাইন ESB3 গ্রুপের ওষুধ। আচ্ছা, এটা হলো একটা পায়খানা। যদি মুরগির অ্যান্টারাইটিস হয়, অ্যান্টারাইটিস মানে খাদ্য নালী নাড়িভুঁড়িগুলোতে ঘা হয়, অ্যান্টারাইটিস হয়। তাহলে অ্যান্টারাইটিস হলে সব থেকে বেশি কাজ করে লিঙ্কোমাইসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক, লিঙ্কোসিন, এসিলিন, লিনফ্যাকটিন, ন্যাক্রোলিন, তাই না, নিমোসিন, এগুলো। কিন্তু স্কয়ার কোম্পানি আরেকটা নিয়ে আসছে, ন্যাক্রোসিন নামক একটা নিয়ে আসছে, মিরামাইসিন গ্রুপের নতুন আসছে। এটা রেজাল্টটা মোটামুটি ভালো, এটা ফিডের সাথে খাওয়ানো যায়, ডোজ হিসেবেও করা যায়, আগেই প্রিভেন্টিভ ডোজ হিসেবে এটা করা যায়। তো এটা হলো 25 গ্রাম 100 কেজির জন্য। আচ্ছা, তো যদি হয় অ্যান্টারাইটিস হয়, তাহলে এই যে এরকম পায়খানা হবে, বিট কালারের পায়খানা হবে। এই যে পায়খানাটা হবে মনে হচ্ছে যে কিছুটা মাংসের মতো, মুরগির মাংসের মতো। তো এই যে এসিলিন, যারা অল্প মুরগি পালন করে তাদের জন্য ছোট পাওয়া যায়, 20 গ্রামের প্যাকেট পাওয়া যায়। এই যে নিমোসিন 15 মিলির পাওয়া যায়, দাম যদিও বেশি, অনেক 15 মিলির দাম 100 টাকা হবে। আর এটার হলো 100 মিলির দাম প্রায় 700-800 টাকা পড়ে। ন্যাক্রোলিন পাওয়া যায় 20 মিলির স্কেলে। এগুলো হলো অ্যান্টারাইটিস হলে লিঙ্কোমাইসিন গ্রুপের ওষুধ ব্যবহার করবেন। অ্যান্টারাইটিস মানে যে কি বললাম, চুলের সাথে ইস্যু থাকবে। এই যে এরকম পায়খানা, বিট কালারের, সাদা পেল কালার, মাংসের কালারের পায়খানা থাকবে। এই যে এটা দেখলে বুঝবেন ভালো, যদি এরকম কালারের পায়খানা করে তাহলে বুঝবেন যে এই যে এই রঙের কালারের পায়খানা যদি করে তাহলে বুঝবেন যে আপনার মুরগির অ্যান্টারাইটিস আছে। আর অ্যান্টারাইটিস হলে মুরগির পাটা শুকিয়ে যাবে, মুরগির বুক শুকিয়ে যাবে, মুরগির ওজন আসবে না, ধীরে ধীরে মুরগি শুকাই যাবে, মারা যাবে, ক্ষতিকর ক্ষয় রোগের মতো ধীরে ধীরে মুরগি শুকাই যায়। এই জন্য অ্যান্টারাইটিসের ক্ষেত্রে আপনারা এই যে ন্যাক্রোসিন, ন্যাক্রোমাইসিন বা ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন। তাহলে রক্ত আমাশা গেল, তার অ্যান্টারাইটিস গেল, দুইটা দুই ধরনের কিন্তু। আচ্ছা, এরপরে এই যে এটাও দেখেন একেবারে অগ্নেয়গিরির লার্ভার মতো পায়খানা করছে মনে আছে। দেখেন অ্যান্টারাইটিসের পায়খানা এরকম হতে পারে, রেড কালারের পায়খানা। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো, যদি মুরগির ইনডাইজেশন হয়, বদ হজম হয়, সে সকল ক্ষেত্রে কি হবে। তো বদ হজমের জন্য আপনারা কি দিবেন, এনজাইম বা প্রোবায়োটিক চালাবেন, যেমন গ্লুকোটনিক, ডিজিম্যাক্স, ডাবল ই। অনেক সময় কালো পায়খানা করলে এই যে ডিজিম্যাক্স ডাবল ইটা হয়, যখন মুরগি কালো পায়খানা করে ডিজিম্যাক্স ডাবল ই বা এনডাইস পাওয়া যায়, এগুলো অটোজাইম, এনজাইম এক্সেল, প্রোবায়োটিক এনজাইম কম্বাইনলি চালাতে পারেন। এগুলো হলো ইনডাইজেশন হলে। তাহলে ইনডাইজেশন হলে কেমনে বুঝবেন। আচ্ছা, রুবিসেল এটা প্রোবায়োটিক, ব্রোবায়ো প্রোভেট এটা হলো অ্যান্টিবায়োটিক, প্রোবায়োটিক সব আছে, এনজাইম প্রোবায়োটিক একসঙ্গে আছে। প্রোট্যাক্সিন এলাঙ্কো কোম্পানির,
গ্লুকোটনিক, এটাকে বলা হচ্ছে ককটেল অফ এনজাইম এন্ড প্রোবায়োটিক। এতে এনজাইমও আছে প্রোবায়োটিকও আছে। এভিভ্যাক অক্সফোর্ড কোম্পানির, এটা এনজাইম প্রোবায়োটিক আছে। তাছাড়া কিছুই যদি না পান, এনজাইম এক্সেল সবাই জানেন, বায়োগাট জানেন, এটা দিলেন। যদি এগুলোর বায়োগাটের কাজ কম, তারপরেও না পাইলে এটা দিয়েই ডোজ করতে পারেন। গ্লিবায়োটিক, এক্সকাজাইম, এগুলো পলিজাইম, এনজাইম, এরকম। তো যদি ইমপ্লাইজেশন হয় কিভাবে বুঝবেন? ভুট্টা পায়খানা করবে, ফিট পায়খানা করবে, আপনারা দেখবেন দেখবেন যে মুরগির খালি মানে পায়খানা হজমে হয় না, এরকম মনে হচ্ছে দলা দলা আকারে থাকে। যদি এরকম হয় তাহলে বুঝবেন যে আপনার মুরগির ইনডাইজেশন হচ্ছে, বদ হজম হচ্ছে, হজম হচ্ছে না। এখন হজম করার জন্য এনজাইম অথবা প্রোবায়োটিক যেটা খুশি দিতে হবে। এই যে এরকম ডাইরেক্ট ফিড একলে খসখসা ফিড বাইর হবে, যে জাস্ট খাইছে কোনো রকম ভাঙছে, বাট এগুলো হজম হয়ে পায়খানায় রূপান্তরে হয়নি। তো এগুলো হলো কি, বদ হজম হলে, ইনডাইজেশন হলে, বা এই যে এরকম হতে পারে যে পায়খানাটা হয়েছে বাট ইয়া হয়েছে, কি বলে মানে এখনো যা শুধু গুঁড়া হয়েছে, গুঁড়ো পানির সাথে মিশে গেছে, এরকম মনে হয়, বুঝছেন না? তো এগুলো হলো বদ হজম হলে বা ইনডাইজেশন হলে। বা এই যে ফিট পায়খানায় করছে, ভুট্টায় করছে, ভুট্টার সাথে একটু মিউকাস বাইর হয়েছে, এরকমও যদি হয় তাহলে বুঝবেন যে এগুলো হচ্ছে কি, ইনডাইজেশন বা বদ হজম। বদ হজম হলে এনজাইম প্রোবায়োটিক এগুলো ব্যবহার করবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ এই প্রবলেমগুলো কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে হলো যদি মুরগির রানীক্ষেতে আক্রান্ত হচ্ছে, তা রানীক্ষেত হলে স্বাভাবিকভাবে সবুজ পায়খানা করবে। তো সবুজ পায়খানাটা হলো একটু গাঢ় সবুজ, পায়খানাটা হবে গাঢ়, মানে একটু ডিপ কালার, ডিপ গ্রিন কালার এরকম। তো এই যে এই পায়খানাটা যেমন দেখছেন, এই পায়খানাগুলো থেকে একটু আলাদা হবে, বা এই যেগুলো একটু ডিপ কালারের হবে সবুজ। আর হুট করে এখন এই রানীক্ষেত গুলোর সাথে সাথে মারা গেল, এটার তুলনামূলক কম। রানীক্ষেত হলে একটু টুপে টুপে মারা যায়। এই যে এরকম চুলযুক্ত পায়খানা, এরকম একবারে গাঢ় কালারের যদি পায়খানা করে, তাহলে বুঝবেন মুরগিটা রানীক্ষেত দ্বারা আক্রান্ত হয়েছে। এই যে দেখেন এই পায়খানাটা দেখেন, এটা হলো আপনাদের মতো কেরানীগঞ্জের উম্মের এটা মুরগির পায়খানা। এরকম যদি পায়খানা হয় তাহলে বুঝবেন যে আপনার মুরগি কি হয়েছে, রানীক্ষেত হয়েছে। আর এটা হলো রানীক্ষেতের পায়খানা গেল। আর একটা হলো যে যদি মুরগির খাদ্যজনিত কারণে মুরগির পায়খানা সবুজ হতে পারে। এই যে দেখেন এই পায়খানাটা দেখেন, এই যে এই কালারের পায়খানা, হালকা পেল কালারের সবুজ, এটা দেখেন ডিপ কালার, আর এটা কি হালকা পেল কালার। অর্থাৎ কোনো লতা পাতা খাইছে, শাকসবজি খাইছে বেশি করে, তাহলেই সবুজ পায়খানা অনেক সময় করতে পারে। এটা নিয়ে ওরিড হওয়ার কারণ নেই। এই যে এই পায়খানার হিস্টোরি বলি, আপনাদের মতো এক বলে বলে যে স্যার আমার মুরগি তো সবুজ পায়খানা করতেছে, তো বলো পায়খানার ছবিটা পাঠান। এই পায়খানার ছবি পাঠাইছি। তো এখন দেখলাম যে ঘাসের উপর, তো মুরগি যে বললাম এই যে মুরগি খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া করে দৌড়াদৌড়ি করে সবই ওকে আছে, কিন্তু সবুজ পায়খানা করলো দেখলাম। তো বললাম যে ঘাসের উপর যে কথা এগুলোতেই থাকে, যার উপর যাহা খায় তাহাই হাগু করে, এখানে তো টেনশন করার কোনো কারণ নেই, তাই না? তো এরকম হুটহাট যদি এরকম সবুজ পায়খানা করে, এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, এগুলো খাদ্যজনিত কারণে সবুজ পায়খানা। আচ্ছা, এটা কিন্তু রানীক্ষেতের কারণে। আচ্ছা, মুরগি অনেক সময় ব্ল্যাক পায়খানা করতে পারে, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। এটা হলো কি কারণে হয়, এটা হয়তো কোনো কারণে সে মাটি খাইছে বা এমন একটা উপাদান খাইছে যেটার কারণে ওই অংশটা, পায়খানার অংশটা কালো হয়ে গেছে, বা ফিডের এমন একটা উপাদান তার ভিতরে গেছে, বা যেটার কারণে তার পায়খানাটা কালো হয়ে গেছে। তো এইটা নিয়েও ওরিড হওয়ার কোনো কারণ নেই। আর যদি এরকম মনে হয় তাহলে ওই যে অ্যানডাইজ সিরাপ পাওয়া যায়, এগুলো একটু খাওয়াই দিতে পারেন। আচ্ছা, আর একটা হলো যে সবুজ কালারে আসবে ফাউল কলেরা দ্বারা আক্রান্ত হলে, কিন্তু এই সকল ক্ষেত্রে পায়খানাটা হবে মানে পেল সবুজ কালার একেবারেই। কিন্তু এখানে বৈশিষ্ট্য হলো যে এটাতে মিউকাস থাকবে, স্যাপের মতো মিউকাস থাকবে। এই যে দেখেন পায়খানাটা মনে হচ্ছে গ্যাদগ্যাদে কাদার মতো, এবং হলো কি থাকবে, মিউকাস যুক্ত থাকবে, পেল হালকা সবুজ কালারের। এই যে এরকম হচ্ছে, এটা মিউকাস থাকবে প্রচুর পরিমাণে, পায়খানা কি থাকবে, মিউকাস যুক্ত পায়খানা থাকবে। এরকম যদি হয়, তাহলে যে এরকম যদি হয় তাহলে বুঝবেন যে আপনার এই মুরগিটা কলেরা দ্বারা আক্রান্ত হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের আসলে পায়খানা জনিত, মোটামুটি এই পায়খানা ম্যানেজ করতে অনেক কষ্ট করতে হয়েছে, যত পায়খানা কই পাওয়া যায়। তো আরো হয়তো বা এটা
সমৃদ্ধি করা যায়, আরো কিছু কিছু পায়খানা আছে। তো এই হলো মোটামুটি মোরাল্লাস, এগুলো দেখেই আপনারা পায়খানা নির্ণয় করতে পারবেন। এই স্লাইডে আগের কিছু ছিল, অ্যাড করছিলাম, কারণ এই যে ব্রুডার নিউমোনিয়াটা অ্যাড করছিলাম, এটা প্রথম ক্লাসে থাকে, তো এই জন্য অনেকে ভুলে যায়, একটু রিভাইজ দেওয়ার জন্য। যে ব্রুডার নিউমোনিয়াটা কি, এটা হলো ফাঙ্গাস জনিত হয়, ছত্রাক দ্বারা হয়। ছত্রাক কিভাবে হয়, যদি খাদ্য ড্যাম হয় বা ভুট্টায় যদি মানে ইয়ে হয়, ড্যাম হয়, ভুট্টায় যদি ফাঙ্গাস ছত্রাক গ্রো করে, বা তুষ যদি ব্যবহার, কাঠের গুঁড়া যদি ব্যবহার করে, এই গুঁড়াতে যদি ছত্রাক থাকে, ভেজা থাকে, তাহলেই বলা হচ্ছে যে ঠান্ডা লেগে গেছে, তাহলে মুরগির নিউমোনিয়া হয়। এটাকে ব্রুডার নিউমোনিয়া বলে। যেভাবে মুরগি হা করে শ্বাস দিবে বা লেদার্জি হয়ে শুয়ে থাকবে। তো এই সকল ক্ষেত্রে যদি ব্রুডার নিউমোনিয়া হয়ে থাকে, তাহলে বলা হচ্ছে যে ম্যানেজমেন্টটা করতে হবে, কাঠের গুঁড়া না ব্যবহার করাটাই ভালো। লিটার হিসেবে কি ব্যবহার করবে, কি যে হইল। আচ্ছা, লিটারে বলা হচ্ছে তুতে স্প্রে করতে পারেন, কপার সালফেট 5 পারে, যেটা তুতে স্প্রে করতে পারেন। শুকনা ছত্রাক মুক্ত খাবার সরবরাহ করবেন। স্যাঁতসেঁতে বা বেশি শুকনা লিটার ব্যবহার করা যাবে না, স্যাঁতসেঁতেও করা যাবে না। আবার কাঠের গুঁড়া ব্যবহার, খুব বেশি শুকনো ব্যবহার করা যাবে, সেটা উড়াইলে নাকের ভিতর দিয়ে ঢুকবে। তো এই সকল ক্ষেত্রে কি করা যায়, তুতে খাওয়ানো যায় 1 গ্রাম 2 লিটার পানিতে, সকালে শুধু 2 ঘন্টা। তুতের সাথে অন্য কোনো ওষুধ দেওয়া যায় না। এটা দেওয়ার পরে বাকি সময়টাতে ফ্লোরটেনিকল একটা টক্সিন বাইন্ডার, পারলে লাইসোবিট দিতে পারেন। এইটা দিয়ে কন্টিনিউ 3-4 দিন ডোজ করবেন, ইনশাআল্লাহ আপনার মুরগি সুস্থ হয়ে যাবে। কোন এক না বলি, এই যে এইটা দেখাইছে আর বলতেছে এটাকে মুরগি নাকি বাঁচবে না, মারা যাবে, এটাকে ইনফেকশন ব্রঙ্কাইটিস বলে। যাই হোক, না বলি আর। আচ্ছা, তো এই ছিল মূলত ইয়ার চিকিৎসা। আরেকটু রিভিশন দিয়ে দিই, যদি গ্রামব্রো হয়, গ্রামব্রোটা সব থেকে বেশি হয় গ্রোয়িং অবস্থায়, 2 মাসের আগে, 14 দিন পরে, মানে 10 দিন পরে, 2 মাসের আগের স্টেজে গ্রামব্রো হয়। তো বলা আছে 2 থেকে 15 সপ্তাহের বেশি গ্রামব্রো দেখা দেয়। গ্রামব্রো হলে মুরগিগুলো খুব ঝুম ধরে থাকবে, আর পায়ের মাংস, বুকের মাংসে কি থাকবে, হেমোরেজ থাকবে, ব্লাড থাকবে, বার্সাটা এরকম ফুলে যাবে, তো বা এরকম সবগুলো ঝুম ধরে থাকবে। তো যদি গাম্বুর হয়ে থাকে, তাহলে সব থেকে ভালো কাজ করে কি, সিপ্রোফ্লক্সাসিন, নাপার, এনাসিন, চিনি, এগুলো দিয়ে ডোজ করে দিবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আর একটা রোগ পড়ছিলাম শুরুর দিকে, হলো প্লুরাম ডিজিজ, যদি মুরগির পিছনে পায়খানা লেগে থাকে, এটাকে হোয়াইট বেসিলার ডিজিজ, এটা সালমোনেলার কারণে হয়। এই সকল ক্ষেত্রে পায়খানা জনিত যে চিকিৎসা, কোসুমিক্স প্লাস, অ্যান্ডোসিন, এগুলো দিতে পারেন, পিএইচ দিতে পারেন, এগুলো দিয়ে 3-4 দিনের একটা ডোজ করে দিবেন। আর অ্যাসাইটিস আছে, যদিও এটা ব্রয়লার মুরগির খামারই। অ্যাসাইটিস মানে পেটে যদি পানি জমা হয়, এরকম হলদে যদি পানি জমা হয়, তাহলে সব থেকে ভালো কাজ করে ইডি কিউর একটা ট্যাবলেট আছে, যেটা লেসিক্স ভেটেরিনারি, মানে মানুষের লেসিক্স, ভেটেরিনারি ইডি কিউর, একটা ট্যাবলেট 20 লিটারে, আর যদি মানুষেরটা দেন একটা 3 লিটার, একটা কিডনি টনিক দিবেন, টক্সিন বাইন্ডার দিবেন, ইমিউন বুস্টার দিবেন, মুরগি ভালো হয়ে যাবে। ধন্যবাদ। বলেন, আপনাদের যদি এখন কোনো প্রশ্ন থাকে। স্যার, গরমের দিন কি স্যার মুরগির পেটে পানি আসার কি কোনো সম্ভাবনা থাকে? গরমের দিনও কম, তুলনামূলক কম। স্যার, বালিতে কি মানে বা ব্রুডিং এর পরে কি স্যার বালিতে লিটার ব্যবহার করা যাবে, বালি দিয়ে? হ্যাঁ, বালিতে, হ্যাঁ বালিতেও ব্যবহার করা যায়, কিন্তু বালির নিয়মটা হলো সবসময় বালিতে না, বালির 2টা বেড করতে হয়, অর্ধেক বেলা একটা বেডে আর অর্ধেক বেলা অন্য একটা বেডে। মানে দুইটাতেই বালি, শুধু এটা আলাদা আলাদা মানে করতে হ্যাঁ হয়? হ্যাঁ, দুপুর পর্যন্ত একটাতে রাখলেন, দুপুরের পর ওইটাতে দিলেন, আবার রাতে এটাতে রাখলেন, এইরকম। আচ্ছা। এটা স্যার কতদিন বয়সে বালিতে স্যার মানে ব্রুডিং এর পরে? শুরু থেকেও করা যেতে পারে, 1 সপ্তাহ পর থেকেও করতে পারে। স্যার 20 ডিম দিয়ে বিক্রি করি। 20 ডিম কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে? হ্যাঁ 20 ডিম দিয়ে আমি বিক্রি করি, হ্যাঁ, সবগুলো তো একসাথে বিক্রি হয় না, তো যেগুলো থাকে ওগুলো কতদিন পর্যন্ত রাখতে পারবো? 12-14 দিন পর্যন্ত রাখতে পারবেন, সমস্যা নেই। অতদিন ভালো থাকবে? ফ্রিজে রাখতে পারবেন। তারপর
আসসালামু আলাইকুম স্যার। হুম, স্যার ফাউল কলারের জন্য কি ওষুধ দেওয়া যায় স্যার? হ্যাঁ? ফাউল কলারের জন্য কি ওষুধ দেওয়া যায়? ফাউল কলেরার জন্য ওই যে অ্যাপফ্লোরভেট দিবেন আর এটিভেট দিবেন, এটা দিয়ে টানা 7 দিন 10 দিন করে ডোজ করে দিবেন। হুম, বুঝতে পারছেন? জি স্যার। হুম, আচ্ছা আচ্ছা। হুম, তারপর আর কারো আছে? আর কারো প্রশ্ন আছে? নাই কারো? স্যার, হ্যাঁ, স্যার লেয়ার মুরগিতে তো ভুট্টা জাতীয় খাবারটা আগে খাইয়ে ফেলে, পরে যে গুঁড়াগুলো থাকে ওইগুলো তো ওরা খাইতেই চায় না, কি করা যায়? তাহলে এগুলো করে খাওয়ান, পানি ওইগুলো দিয়ে। আমি করি কি স্যার, হালকা একটু পানি মিশাই আর কি, একটু দলার মতো হয়, তারপর অমনি খায়। তাহলে ভালো, একটু সিস্টেম জানেন। এরকমের করে খায় না, হুম, তবে একদম পানি মিশিয়ে দিলে অমনি খায়। অপচয় কম হয়, ভালো। এত চালাক মানুষ কোথাকার, বাড়ি কোথায়? মগবাড়ি বরিশাল। ও, বুঝছি। নোয়াখালী আর বরিশালেরাই তো খেয়ে ফেললো দেশটা। হ্যাঁ হ্যাঁ। উম, স্বাধীন। স্যার একটু আমার ওই মুরগির বাচ্চা দুটোর আমি দেখাই ভিডিও কলে আপনাকে, ঠিক আছে? উম, 1 মিনিট একটু ওয়েট করতে হবে। এখানে দেখানো যে আপনার যারা অভিজ্ঞ মানুষ আছে পরামর্শ দিন। আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। নাই?